বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব ইতিহাস সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করছি তোমরা সবাই আমাদের সাথে সম্পৃক্ত আছো। প্রথমেই আমরা কথা বলবো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের একটু বিষয় দিয়ে। সেটি হলো যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এদেশ স্বাধীনতা অর্জন করেছে। 16ই ডিসেম্বরে শত্রুমুক্ত হয়েছিল আমাদের এই দেশ। অনেক ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। তো এই স্বাধীনতা, এই বাংলাদেশ আমাদের গৌরবের, আমাদের অহংকারের, আমাদের শক্তির, এবং যেটা আমাদের যে মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস বিভিন্ন পর্যায়ে। এছাড়াও আমাদের অনেক এই ধরনের অনেক গৌরবের বিষয় রয়েছে, ঐতিহ্যের বিষয় রয়েছে, যেগুলো আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি। আমরা যদি ইতিহাস চর্চা করি, ইতিহাসের গবেষণা করি, তাহলে আমাদের এই গৌরব সম্পর্কে আমরা জানতে পারব। তো ইতিহাস হলো এমন একটি বিষয় যেটার উৎপত্তি হলো ইতি শব্দ থেকে, অর্থাৎ ইতিহাসের উৎপত্তি ইতি শব্দ থেকে, যার অর্থ হলো ঐতিহ্য। আর ঐতিহ্যটি হলো মানুষের অতীত জীবনের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, এই বিষয়গুলোকে বলা হয় ঐতিহ্য। আর এই ঐতিহ্যগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। ইয়েইসকার ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ইতিহাস হলো বর্তমান এবং অতীতের সাথে অন্তহীন সংলাপ। এটির নামই হলো ইতিহাস। ইতিহাসের জনক হেরোডোটাস সর্বপ্রথম হিস্টোরিয়া শব্দটি তার গবেষণার নামকরণে ব্যবহার করেন। আর গ্রিক ভাষা হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দের আবির্ভাব। তো হেরোডোটাস, যিনি ইতিহাসের জনক, গ্রিসের অধিবাসী, উনি ওনার গবেষণা কর্মে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন, যার অর্থ এরকম: সত্য অনুসন্ধান করা বা গবেষণা করা। সত্যের অনুসন্ধান বা গবেষণা করা, অর্থাৎ তার মতে যে সত্যের অনুসন্ধান করা এবং তার ধারাবাহিক বর্ণনা উপস্থাপন করার নামই হলো ইতিহাস। তো সেই অর্থে আমরা ইতিহাসকে বিজ্ঞানও বলতে পারি। যাই হোক, এখন ইতিহাসের সংজ্ঞা বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। তো যাই হোক, ইতিহাস হলো যে অতীতের ঘটনাবলীর যে ধারাবাহিক বর্ণনা, এইটাই মূলত ইতিহাস। তো আমরা ইতিহাস যদি জানতে যাই, তাহলে ইতিহাসের উপাদান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। অর্থাৎ যেই তথ্য এবং প্রমাণের ভিত্তিতে ঐতিহাসিক সত্যকে প্রমাণ করা যায় বা প্রতিষ্ঠিত করা যায়, সেটাকে বলা হয় ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান দুটি, একটি হলো লিখিত এবং অপরটি হলো অলিখিত। লিখিত অলিখিত। ইতিহাসের উপাদান লিখিত এবং অলিখিত, এই দুইটা উপাদান। তো লিখিত উপাদান বলতে বিভিন্ন ধরনের সাহিত্য, দর্শন বা দলিল, দস্তাবেজ, এগুলিকে বলা হয় লিখিত উপাদান। যেমন
বেদ, কৈটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গ, মিনহাজুস সিরাজের তবাকাতি নাসিরি, এই ধরনের যে বিষয়গুলো আছে এইগুলোকে বলা হয় লিখিত উপাদান, যেখানে ইতিহাসের ভাণ্ডার থাকে, বিভিন্ন তথ্য লিখিত অবস্থায় থাকে বা সেখানে গচ্ছিত থাকে, এটাকে বলা হয় ইতিহাসের লিখিত উপাদান। এছাড়াও বিভিন্ন পরিব্রাজক বা বিভিন্ন ধরনের ভ্রমণকারী আমাদের দেশে আসছেন, তারা বর্ণনা করেছেন, লিখেছেন, অর্থাৎ বৈদেশিক বিবরণ যেটা বলি, এই বৈদেশিক বিবরণও লিখিত উপাদানের ভাণ্ডার বা লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। যেমন আমাদের দেশে এই ভারতীয় উপমহাদেশে ওই সময় যারা আসছেন, চীনের পরিব্রাজক ফাহিয়েন সিং, তারপরে আফ্রিকার ইবনে বতুতা, এনারা যখন আসছেন তখন তারা আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থা, ধর্মীয় অবস্থা বা তাদের রাজনীতি, সমাজ, এগুলো নিয়ে তারা লিখেছেন। এগুলো লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। দ্বিতীয় হলো অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব। লিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব অর্থাৎ যেগুলো বিভিন্ন বস্তুর মাধ্যমে আমরা কোনো সময়ের বা কোনো সমাজের মানুষের জীবনের যে চলা, জীবনের যে কার্যক্রম, কার্যকলাপ, তাদের ধর্ম, তাদের সামাজিকতা, এগুলি সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। যেমন শিলালিপি, মুদ্রা, স্তম্ভলিপি, বিভিন্ন ধরনের ইমারত, এগুলো থেকে আসলে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে সেই সময় সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, তাদের জীবন ব্যবস্থা, তাদের সামাজিকতা, এগুলো আমরা বুঝতে পারি, যেগুলোকে আমরা বলছি অলিখিত উপাদান। যেমন বেশ কিছুদিন আগে আমাদের ঢাকার অদূরে নরসিংদী জেলায় আমাদের একটি প্রত্নতাত্ত্বিক একটা বিষয় আবিষ্কার হয়েছে, ওয়ারী বটেশ্বরী, যেটা বলে ওয়ারী বটেশ্বরী। তো এইখানের খনন কার্য চালিয়ে যেটা দেখা গেছে যে আমাদের এই অঞ্চলটাও প্রায় 2500 বছর আগে অত্যন্ত সভ্য একটি জায়গা ছিল, সমৃদ্ধ জায়গা ছিল, এবং সেটা ছিল ব্যবসা বাণিজ্যের একটি কেন্দ্র। তো সেখানে যেই জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু তার ভিত্তিতেই কিন্তু প্রমাণ হয়েছে বা গবেষণায় প্রমাণিত হয়েছে যে এখানকার মানুষের জীবন ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের ছিল, তারা সভ্য ছিল, উন্নত ছিল, সেখানে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ধরনের প্রমাণ পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে এগুলো হলো লিখিত উপাদান। এখন এই যে বিষয়গুলো সম্পূর্ণ আমাদের ইতিহাসের পর্যায়ভুক্ত। তো বিভিন্ন কারণে পঠন পাঠন বা বোঝার জন্য বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ইতিহাসের প্রকারভেদ রয়েছে। ইতিহাসকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। ইতিহাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। ভৌগোলিক অবস্থানগত, দুই হলো বিষয়বস্তুগত। তাহলে ইতিহাসের প্রকারভেদ যদি আমরা বলি তাহলে একটা হলো ভৌগোলিক অবস্থানগত, দ্বিতীয়ত হলো বিষয়বস্তুগত। এই দুই ভাগে ভাগ করা যায়। তো এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ভৌগোলিক অবস্থানগত যেটা, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ একটি হলো স্থানীয় বা আঞ্চলিক, দুই নম্বর হলো জাতীয়, তিন নম্বর হলো আন্তর্জাতিক। আর এই বিষয়বস্তুগত যেটা আছে এটাকেও আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সাম্প্রতিক। তাহলে এইটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এটা হলো পাঁচ ভাগে। এটাকে তিন ভাগে, এটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের ইতিহাসের যে বিষয়গুলো সেগুলোকে সব কিছু মিলায়ে প্রথমত দুই ভাগে,
সে 2 ভাগের মধ্য থেকে আবার একটা 3 ভাগে, একটা 5 ভাগে ভাগ করা হয়ে গেছে। যাই হোক, ইতিহাসের বিষয়বস্তুটা হলো, ঐতিহাসিক ভিকো উনি বলছেন যে ইতিহাসের বিষয়বস্তু হলো এরকম যে মানব সমাজ বা মানব সভ্যতা এবং মানবীয় প্রতিষ্ঠানের উৎপত্তি এবং বিকাশ, এটি হলো ইতিহাসের বিষয়বস্তু। অর্থাৎ মানব কর্তৃক সম্পাদিত যে সমস্ত কার্যকলাপ বা যে সমস্ত বিষয় আদি রয়েছে, সকল কিছুই ইতিহাসের বিষয়বস্তু। তো ইতিহাসের বিষয়বস্তুর মধ্যে দেখা যায় যে মানব সম্পর্কিত কোনো কিছুর বাইরে অন্য কিছু নাই। মানব সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেটাই ইতিহাসের বিষয়বস্তু। এখন ইতিহাসের যে ইতিহাসের পরিসরকে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে যে ইতিহাসের যে আগের দিনের ইতিহাস, অর্থাৎ প্রাচীন যে ইতিহাস, এই ইতিহাসটার ছিল শুধুমাত্র মানুষের খাদ্য সংগ্রহ এবং জীবন ধারণের মধ্যে। অর্থাৎ তারা যেখানে থাকবে এই বিষয়টি, আর তারা জীবন ধারণের জন্য যে খাবারটা সংগ্রহ করবে, প্রাচীন যুগের মানুষের মধ্যে এর বাইরে অন্য কিছু ছিল না। অতএব যেহেতু মানুষের জীবন ধারণের জন্য খাদ্য সংগ্রহ করতে হবে, বেঁচে থাকতে হবে, এর বাইরে আর কোনো কিছু নেই। তো যখন মিশরীয় সভ্যতার উন্মেষ হলো, তখন দেখা গেল যে মানুষ আস্তে আস্তে শুরু করলো কৃষিকাজ থেকে ঘরবাড়ি তৈরি করা। এই ঘরবাড়ি তৈরি করতে করতে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিকে যেতে থাকলো এবং ইতিহাসের পরিসরটা আস্তে আস্তে করে বাড়তে থাকলো। অর্থাৎ এখন ইতিহাসের পরিসরটা পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে ইতিহাসের পরিসরটা বাড়ছে, বড় হচ্ছে। অর্থাৎ মানব জাতি যে দৈনন্দিন জীবনে যে কার্যক্রমগুলো সম্পাদন করছে, এগুলো আস্তে আস্তে ইতিহাসের পর্যায়ভুক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি, ইতিহাসের পরিসরটা বাড়ছে, ইতিহাসের পরিসরটা বিস্তৃত হচ্ছে। যেমন আগেকার যুগকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, বা 2টা ভাগে ভাগ করা যায়। একটা হলো পুরোপলীয় যুগ, একটা হলো নবপলীয় যুগ, অর্থাৎ পুরনো পাথরের যুগ, আর একটা হলো নূতন পাথরের যুগ বা নবপলীয় যুগ। পুরো পাথরের যুগে যেটা হতো সেটা হলো যে মানুষ শুধু খাদ্য সংগ্রহ করবে, আর নবপলীয় যুগে এসে মানুষ বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে গেল। বর্তমানে যে মানুষের বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন গবেষণা কার্যক্রম, এগুলো ইতিহাসের পর্যায়ভুক্ত। অর্থাৎ প্রতিনিয়ত ইতিহাসের পরিসর বৃদ্ধি পাচ্ছে, এবং এই যে বর্তমানে যে সমস্ত ইতিহাস লেখা হচ্ছে, এই ইতিহাসগুলোকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কী? মানুষের জীবনে ইতিহাসটা হলো অবিচ্ছেদ্য অংশ। মানুষকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার বা মানুষকে ইতিহাস থেকে আলাদা করার কোনো পদ্ধতি নাই বা কোনো উপায় নাই। মানুষকে ইতিহাস থেকে আলাদা করা সম্ভব না। অর্থাৎ মানুষের সাথে ইতিহাসটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে কারণে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অনেক। প্রথমেই যেটা আমি বলেছি সেটা হলো যে 1971 সাল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল এবং পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল 16 ডিসেম্বর। তো এইটা হলো ইতিহাস। তো আমি যদি এই বিষয়গুলো না জানি, তাহলে আমার গৌরব, আমার আত্মমর্যাদা, আমার অহংকার সম্পর্কে আমি জানতে পারবো না। আমি যদি ইতিহাস পাঠ করি, তাহলে আমার গৌরব, আমার অহংকার, আমার বীরত্ব, এগুলো আমি জানতে পারবো। তো যখন আমার বীরত্ব জানতে পারবো এবং ইতিহাস থেকে আমি যখন শিক্ষা গ্রহণ করব, তখন আমি সচেতন হতে পারবো। ইতিহাস আমাদের সচেতন হতে শেখায়। অর্থাৎ অতীতের যে ভুলভ্রান্তি আছে, এই ভুলভ্রান্তিগুলো যদি আমরা বাদ দেই, এই ভুলভ্রান্তিগুলো থেকে যদি আমরা শিক্ষা লাভ করি, তাহলে আমরা নতুন করে ভুলভ্রান্তি মুক্ত জীবন গঠন করতে পারবো এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের জন্য সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, যেটা আমরা একমাত্র ইতিহাস থেকেই শিখতে পারি। আর
আমরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাই তখন যদি পিছনের দিকে দেখি যে কোন কাজ করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কী কাজের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, লাভবান হয়েছে, আমরা যদি ওইভাবে এই বাস্তবতা দেখে সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের চলার পথটা আরও সুন্দর হবে, মসৃণ হবে। যেই কারণে এই ইতিহাস যে দেখে শেখার যে বিষয়টা, এই কারণেই ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। তো এই বাংলাদেশের ইতিহাস এবং সভ্যতার প্রথম যে অধ্যায়টা আছে সেখানে ইতিহাস পরিস্থিতি। তো আমরা আজকে ইতিহাস পরিস্থিতি থেকে যে আলোচনাগুলো করলাম ইতিহাসের বিভিন্ন শাখা আমি চেষ্টা করেছি ছোট ছোট করে আলোচনা করার জন্য। আশা করি তোমরা এগুলো মনে রাখবে, মনে রাখতে পারলেই মোটামুটি উপকৃত হবে। এখন কথা হলো যে এইখান থেকে আমাদের উদ্দীপকটা কেমন হতে পারে, উদ্দীপক কেমন হতে পারে। তো উদ্দীপকটা কিন্তু সরাসরি কোনো বই থেকে হুবহু উঠিয়ে দেবে না, এমন একটা গল্প থাকবে যেই গল্পটা আমাদের আজকের যে আলোচনা করলাম। যেমন ধরি যে আমরা কোথাও বেড়াতে গেলাম, সেখানে দেখলাম পুরনো একটা বিল্ডিং, সেখান থেকে সেই বিল্ডিংটা থেকে জানা গেল যে এইখানে একসময় রাজা বাদশারা বসবাস করত। তো আমার এই যে পুরনো বিল্ডিং দেখে আমি বললাম যে এখানে জানা গেল যে রাজা বাদশারা বসবাস করত। আসলে এই বিল্ডিংটা কী ছিল? অলিখিত উপাদান। তো আমি যদি এইটুকুতেই শেষ করি তাহলে আমাকে এরকম করে প্রশ্ন করা যেতে পারে যে উদ্দীপকে যে বিল্ডিংয়ের কথা বা অট্টালিকার কথা বা ইমারতের কথা বলা হলো, এইটা ইতিহাসের কোন ধরনের উপাদান? অথবা বলা হতে পারে যে এই ধরনের উপাদানের মাধ্যমে ইতিহাস লেখা সম্ভব কিনা, অথবা সমৃদ্ধ একটি ইতিহাস লিখতে এই ধরনের উপাদানের কোনো গুরুত্ব আছে কিনা। আর প্রথম যে প্রশ্ন দুইটা ক এবং খ, এটা তো বই থেকে সরাসরি হবে, সেখানে তো বলার কিছু নেই। তো আমরা যদি জানি যে ইতিহাসের অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান হলো শিলালিপি, মুদ্রা, স্তম্ভ অথবা অট্টালিকা বা ইমারত, এগুলো আমি জানলাম। তো পরবর্তীতে যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই বিল্ডিংটা কী ধরনের উপাদান বা এটা ইতিহাসের কোনো উপাদান কিনা, তাহলে আমি সহজেই উত্তর দিতে পারবো যদি আমার ইতিপূর্বে এই সম্পর্কে কোনো ধারণা থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর আমাদের সাথেই যুক্ত থেকো, তাহলে ইনশাল্লাহ পড়ালেখার যে পিছিয়ে পড়াটা এটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম।